পরশুরাম জীবিত। পরশুরামকে আমি বাঁচিয়েছি। কর্ণ চ্যাটার্জির কাছে মুখ খুললো শীতল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনী ফোন করে দীপালিকে বলে, মা তুমি কিন্তু কাউকে বলবে না যে তোমার জামাই জীবিত। তুমি কিন্তু তোমার জামাইয়ের সঙ্গে দেখা করেছো। এ কথাটা যেন মাথায় থাকে। তখন এ কথা শুনে দীপালি বলে, একদম একদম তুই ভাবিস না, সমস্ত কথা আমার মাথায় থাকবে। আমি আমি কাউকে বুঝতে দেব না যে আমি সবটা জানি। তখন এ কথা শুনে ত্রিপর্ণা বলে, আচ্ছা তুমি কি বলার চেষ্টা করছো, আর কি বা জানো যেটা আমাদের কাউকে বুঝতে দেবে না, সত্যি করে বলো তো। তখনই এ কথা শুনে দীপালি বলে, সেরকম কিছু না, আসলে আসলে আমি যে এখন অনেকটা অনেকটা বুঝতে শিখেছি যে তটিনীর ব্যাপারে তোমরা সবসময় অনেক আজে বাজে কথা বলো, সেগুলো বলা আমাকে বন্ধ করতে হবে। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন সবাই অবাক হয়ে যায়। এদিকে তটিনী শিবপ্রসাদকে বলছে, আমি আমি বুঝতে পারছি না, আমি ভাবতেই পারছি না যে আমার মা এভাবে সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে। আমার মাও দেখছি আমার জন্য সমস্ত কিছু শিখে গেছে, সমস্ত কিছু শিখতে পেরেছে। এটা এটা সত্যি আমার জন্য অনেক কিছু। তখন এই কথা শুনে পরশুরাম বলে, সরি গো, আমার কারণে তোমার মাকে আমার জন্য মিথ্যে বলতে হচ্ছে, পরিবারের সবার কাছে সবকিছু লুকোতে হচ্ছে শুধুমাত্র আমার কারণে। আজকে যদি আমি আমি না বলতাম ওনাকে যে আমার কারণে আপনি মিথ্যে বলুন, তবে উনি কিছুতেই মিথ্যের আচার নিত না, উনি কিছুতেই মিথ্যে বলতো না। এরপরে দেখা যাবে তটিনী বলে, আচ্ছা একটা কথা বলো তো, আর কতদিন এভাবে আমরা তুমি লুকিয়ে লুকিয়ে থাকবে, সবার সামনে কবে আসবে গো? আমি চাই তুমি যেন সবার সামনেই আসো, আমি তোমাকে সবার সামনে দেখতে চাই। এভাবে আর আর নয়, আমার সত্যি আর সহ্য হচ্ছে না, এভাবে আর তোমাকে দেখতে পাচ্ছি না। খুব শীঘ্রই তুমি চলে এসো, এভাবে এভাবে আর আড়ালে থেকো না। এরপরে দেখা যাবে কর্ণ চ্যাটার্জিকে ত্রিপর্ণা ফোন করে আর বলতে থাকে, আপনারা কিন্তু স্নান যাত্রায় অবশ্যই আসবেন, আপনাদের আমি নেমন্তন্ন করছি, আপনাদের আসতেই হবে। এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, অবশ্যই আসবো, কেন নয়, অবশ্যই আসবো, আপনি একদম ভাববেন না, সময় হলে আমরা আসবো। একদম একদম শুরু থেকে শেষ অবধি নিজেরা সঙ্গে থেকে আপনাদের আপনাদের অনুষ্ঠান সেলিব্রেশন করব। এ কথা শুনে দেখা যাবে ত্রিপর্ণা বলে, যদি সত্যি আসেন আমি অনেক খুশি হব। এরপরে দেখা যাবে ফোন কেটে ত্রিপর্ণা বাবিনকে বলে, সত্যি উনি যে আসতে রাজি হবেন এটাই অনেক, উনি আসতে চেয়েছেন, আমি এটা শুনে খুবই খুশি। আমি খুব খুশি হয়েছি যে উনি আমাদের স্নান যাত্রায় এবং সমস্ত অনুষ্ঠানে পার্টিসিপেট করবেন। সে সত্যি এটা জেনে আমার খুব ভালো লাগছে। এ কথা শুনে দেখা যাবে এদিকে কর্ণ চ্যাটার্জি যখনই আরাধ্যা ও কাবিরের সঙ্গে কথা বলে, ঠিক তখনই সেখানে এসে দাঁড়ায় শীতল। শীতল এসে বলতে থাকে, আপনারা আপনারা তো দেখছি খুব ভালো এনজয় করছেন, খুব ভালো করে মজা নিচ্ছেন, মনে হচ্ছে যে স্নান যাত্রায় যাওয়ার জন্য একদম রেডি। কিন্তু কিন্তু আপনারা ভাবতেই পারছেন না যে স্নান যাত্রায় আপনাদের জন্য কি অপেক্ষা করছে। ওখানে একটা মরণ ফাঁদ পাতা হয়েছে, ওখানে আপনাদের মেরে ফেলা হবে। ওখানে গিয়ে অযথা নিজেদের জীবন ঝুঁকিপূর্ণ করবেন না, ওখানে গিয়ে নিজেদের জীবন ঝুঁকিতে ফেলবেন না, এই কথাটাই আপনাকে বলার ছিল। এ কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায়। এরপরে আরাধ্যা ও কাবিরকে ভেতরে যেতে বলে কর্ণ চ্যাটার্জি। তখনই শীতল বলতে থাকে, আপনার সঙ্গে অনেক কথা আছে আমার, সেগুলো কথা যদি জানতে চান তবে আপনার পুত্রবধূ ও আপনার ছেলেকে ভেতরে যেতে বলুন। আপনার পুত্রবধূ ও আপনার ছেলের সামনে কথাগুলো বলা যাবে না, ওদের সামনে বললে হিতে বিপরীত হতে পারে। তখন এ কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ঠিক আছে আরাধ্যা কাবির, তোমরা ভেতরে যাও, এভাবে এখানে দাঁড়িয়ে থেকো না, আমি ওর থেকে আগে শুনি, সবটা শুনে যদি মনে হয় তোমাদের বলা যায় তবে আমি তোমাদের অবশ্যই বলবো, চিন্তা করো না। তখন এ কথা শুনে দেখা যাবে আরাধ্যা বলে, কেন বাবা? এরপরে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি ধমকালে তখনই আরাধ্যা চলে যায়। এরপরে কর্ণ চ্যাটার্জি বলে, আচ্ছা শীতল, সত্যি করে বলো তো তুমি কি বলতে চাইছো? তখনই এই কথা শুনে শীতল হাসতে থাকে আর বলতে থাকে, আপনি যদি এই কথাগুলো শুনতে পান তবে আপনার মাথায় থেকে একদম আকাশ ভেঙে পড়বে, আপনি একদম একদম রাতের ঘুম হারাম হয়ে যাবে এই কথাগুলো যদি একবার আপনার কানে বিঁধে যায়। তখন এই কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, কে এমন কথা যার কারণে এরকম করে বলছো তুমি? তখনই শীতল বলে, শুনবেন কথাগুলো? এরপরে দেখা যাবে শীতল বলে, একটা কথা কি জানেন, ওই যে মহিতোষ মজুমদার আর সৌরভ যে কথাগুলো বলছে, লোকে যে সন্দেহটা করছে, সেগুলোই ঠিক, সেগুলোই একদম ঠিক। পরশুরাম এখনো জীবিত, পরশুরাম জীবিত আছে। এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো এসব তুমি? তখনই শীতল বলে, হ্যাঁ আমি একদম ঠিক বলছি, আমি একদম ঠিক বলছি যে
এখনো পরশুরাম জীবিত। এদিকে দেখা যাবে গেছোকে শিবপ্রসাদ ও বলরাম দুজনে তুলে নিয়ে আসে আর বলতে থাকে, তোমাকে স্টেটমেন্ট দিতে হবে, তুমি স্টেটমেন্ট দেবে, সমস্ত কিছু স্টেটমেন্ট দিয়ে তুমি তুমি এখান থেকে বেরিয়ে যাবে, কোনো ভয় নেই, আমরা তোমার পাশে আছি, তোমার পাশে থাকবো, একদম একদম ঘাবড়াবে না, তোমাকে কেউ ছুতেও পারবে না। তখনই এ কথা শুনে গেছো বলে, আমার প্রচন্ড ভয় লাগছে, মনে হচ্ছে কোন সময় কোন দিক থেকে বিপদ এসে আমাকে ধেয়ে ধরে। এরপরে দেখা যাবে এ কথা শুনে শিবপ্রসাদ রেগে যায় আর বলতে থাকে, বললাম তো কোনো ভয় নেই, আমি তোমার পাশে আছি। তারপরেও এত কথা বলার কি আছে, আমাকে আমাকে সমস্ত প্রতিশোধ নিতে হবে। ওখানে ওখানে অনেক অপরাধীরা বাস করে, ওখানে অনেক অপরাধী আছে যারা যারা এই পরশুরামকে চিরতরে একদম এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল। তাদের বিরুদ্ধে আমার এই লড়াই, তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে পরশুরাম এখনো জীবিত, পরশুরামকে মারা এতটাও সহজ নয়, এত সহজে পরশুরামকে মেরে ফেলা যায় না। এরপরে দেখা যাবে এ কথা শুনে বলরাম বলে, আমার মনে হচ্ছে ব্যাপারটা এত সোজা হবে না, একটু একটু তো সমস্যা হবে, একটু সমস্যা করবে ওরা। তখন এ কথা শুনে দেখা যাবে গেছো বলে, আচ্ছা আমার কোনো বিপদ হবে না তো, ওরা আমার কোনো ক্ষতি করবে না? তখনই পরশুরাম বলে, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না, আমি তোমাকে প্রোটেক্ট করব, আমি তোমাকে প্রমিস করছি, তোমাকে কেউ ছুতেও পারবে না। এই কথাটা মাথায় রাখবে। এই কমন ম্যান পরশুরাম যেটা যেটা কথা দেয় সেটা রেখেই ছাড়ে। এই কমন ম্যান পরশুরামের কথার কোনো সময় নড়চড় হয় না, কোনো সময় খেলাপ হয় না। তখন এই কথা শুনে দেখা যাবে গেছো বলে, ঠিক আছে। এরপরে পরশুরাম রিভলভার বের করে বলতে থাকে, সেখানে সেখানে তুমি আতঙ্ক ছড়াবে যে তুমি সমস্ত কিছু জানো, আর সৌরভ ভয় পেয়ে তোমাকে মারতে আসবে। এরপরে এরপরে আমি সৌরভকে শুট করে দেব, একদম শুট করে দেব, ও আর কখনো কখনো উঠে দাঁড়াতে পারবে না। ঠিক যেভাবে আমাকে মেরেছিল, ও তিনটে বুলেট আমার শরীরে বিদ্ধ করে দিয়েছিল, ঠিক সেভাবে ওকেও আমি শুট করব, একদম ঝাঁঝরা করে দেব। ওকে আমি বুঝিয়ে দেব যে পরশুরামকে মারা এতটাও সহজ নয়। পরশুরামকে মেরে কোনোদিনও কেউ কেউ ভালো থাকতে পারে না। তোকেও আমি ভালো থাকতে দেব না। এই পরশুরাম কিছুতেই কিছুতেই মরবে না। পরশুরাম তো একটা একটা অবতার না হতে পারলেও ও তো একজন কমন ম্যান পরশুরামকে কিছুতেই মারা যায় না। এটা এটা ওকে বুঝতে হবে। ও বুঝতে পারেনি যে পরশুরামকে মারা এতটাও সহজ নয়। পরশুরামকে মারতে চেয়েছিল ও, তাই তাই যে যে ওর সঙ্গে জড়িত ছিল, যে যে ওকে সাহায্য করেছিল, সবাইকে আমি দেখে নেব, সবাইকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেব যে ও যেটা করেছে সেটা একদম ঠিক নয়, ও একদম ভুল কাজ করেছে। তাই ওকে ওকে পস্তাতে হবে, ওকে বুঝতে হবে যে পরশুরামকে মারা এতটাও সহজ নয়। পরশুরামকে যে মারতে আসবে তাকে একদম ঝাঁঝরা করে দেবে পরশুরাম। এদিকে শীতল বলে, আপনারা বুঝতে পারছেন না কি হতে পারে, ওই পরশুরাম আপনাদের টার্গেট করবে, আপনাদের মেরে ফেলবে। আমি আমি ভুল করেছি, আমার ভুলের কারণেই পরশুরাম জীবিত, কারণ কারণ আমি বাঁচিয়েছিলাম পরশুরামকে, আমি ওকে ভালোবাসি, আমি ভেবেছিলাম যে ওকে যদি আমি বাঁচাই তবে হয়তো বা ওই আমাকে আমাকে নিজের জীবনে জায়গা দেবে, কিন্তু আমাকে ও ভুল প্রমাণিত করেছে। ও আমাকে নিজের জীবনে জায়গা না দিয়ে ও ও তটিনীকে নিয়ে আমার জীবন থেকে চলে গেছে, ও আমাকে ঠকিয়েছে। ওকে আমি কখনো ছাড়বো না, কখনো না, কখনো ক্ষমা করতে পারবো না। ওকে ওকে কিছুতেই আমি ক্ষমা করতে পারবো না। ও আমার সঙ্গে যে অন্যায়টা করেছে সে অন্যায়ের ক্ষমা হয় না। এ কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায় আর বলতে থাকে, সত্যি তুমি তুমি এই কাজটা একদম ঠিক করোনি শীতল, তুমি একদম ঠিক করোনি। তুমি এভাবে পরশুরামকে বাঁচিয়ে রেখে আমাদের আমাদের রাস্তাটা একদম বন্ধ করে দিয়েছো, আমাদের সবাইকে বিপদে ফেলে দিয়েছো। আজকে তোমার কারণে ও একে একে সবাইকে মারতে সক্ষম হচ্ছে, ও সবাইকে মেরে ফেলছে। তুমি বুঝতে পারছো তুমি তুমি কত বড় একটা ভুল করেছো? তখন এই কথা শুনে শীতল বলে, সে ভুলেরই তো প্রায়শ্চিত্ত করতে চাচ্ছি, বুঝতে পারছেন না? প্রায়শ্চিত্ত করতে হবে তো, যে ভুলটা আমি করেছি সে ভুলের প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। তাই তো এসেছি আপনাদের আপনাদের সবকিছু বলে দিতে, সাবধান করে দিতে। আপনারা সাবধানে থাকবেন। আমার মনে হচ্ছে স্নান যাত্রায় কিছু একটা ঘটবে। এরপরে দেখা যাবে এদিকে তটিনী বলে, আচ্ছা তুমি কি একবারও ভেবেছো যে গুদের ওপর বিষ করা হলে কি হয়? ওই শীতল কিন্তু পুরো ব্যাপারটার সঙ্গে জড়িত। ও যদি একবার খেলাটা ঘোরানোর চেষ্টা করে, ও যদি একবার খেলাটা ঘুরিয়ে দেয়, তবে কি হতে পারে? কাল রাতের ফোন কল গুলো দেখেই আমার কেমন সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে ও কিছু একটা করবে, কিছু একটা ঘটাবে। তখনই পরশুরাম বলে, আমার বিশ্বাস শীতল কিছু একটা করবে, কিন্তু
কিন্তু ও যাই করুক না কেন কিছুতেই কিছুতেই বাঁচাতে পারবে না কর্ণ চ্যাটার্জিদের। ওদেরকে আমি শেষ করব, একেবারে শেষ করে দেব। আমি যেটা বলেছি সেটা আমি করেই ছাড়বো, ওদেরকে না শেষ করা অবধি আমি নিজে শান্ত হব না। এরপরে দেখা যাবে তটিনী বলে, আমি চাই না তোমার কিছু হয়ে যাক। এভাবে খুন খারাপি করা আমার মোটেও পছন্দ হচ্ছে না। তুমি কিছু একটা করো। এভাবে এভাবে প্রতিনিয়ত খুন খারাপি করে কিছুই কিছুই করা যায় না। এভাবে যদি প্রতিনিয়ত খুন খারাপি হয়ে থাকে তবে তবে আমাদের বাচ্চাগুলোর ভবিষ্যৎ একদম অন্ধকার হয়ে যাবে। বাচ্চাগুলো বুঝতে পারবে না যে ওদের বাবা কোথায়। ওদের বাবা যদি হারিয়ে যায় তবে ওরা ওরা একদম ভেঙে পড়বে। বুঝতে পারছো কি হবে ওদের ওদের ভবিষ্যৎ? তখন এ কথা শুনে দেখা যাবে এদিকে এদিকে কর্ণ চ্যাটার্জি শীতলকে বলে, তুমি কি চাও? এরপরে শীতল বলে, 1 কোটি টাকা ও পরশুরামের লাশ। এরপরে কর্ণ চ্যাটার্জি বাবিনকে ফোন করে সমস্ত কিছু বলে, আর পরশুরাম জীবিত এটাও বলে দেয় যে চাঁদ যাত্রার দিনেই পরশুরামকে মেরে ফেলা হবে। ওকে ওকে বাঁচিয়ে রাখা হয়েছিল আর এবার মারা হবে। ও মরে গিয়ে প্রমাণ করবে যে ও বেঁচে ছিল। এরপরে দেখা যাবে এ কথা শুনে বাবিন অবাক হয়ে যায়। বাবিন বলতে থাকে, এসব কি বলছেন আপনি? তখনই তখনই কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ একদম ঠিক বলছি, ও বেঁচে আছে, ও মরেনি। ওকে ওকে বাঁচিয়েছিল শীতল, আর শীতল নিজে এসেছে আমার কাছে আর ও নিজে আমাকে বলছে যে ও জীবিত। এই কথা শুনে দেখা যাবে বাবিন অবাক হয়ে যায় আর বলতে থাকে, সত্যিই কই মাছের জান। ওকে ওকে এত সহজে বাঁচানো যে এতটা সহজ ভাবতেই পারিনি। এরপরেই ভূমিকা এসে বলে, তুমি কার সঙ্গে কথা বলছিলে আর কার বাঁচার কথা বলছিলে, সত্যি করে বলো। তখনই ভূমিকাকে বাবিন শাসায় আর বলতে থাকে, একদম বাড়াবাড়ি করবে না ভূমিকা। কথার মাঝখানে কথা বলা আমি পছন্দ করি না, এটা তুমি খুব ভালো করেই জানো। আমি কথা বলছিলাম, তুমি কেন এসেছো সেই কথাটা শুনতে। আরিফেতে কথা শোনা অন্যায়, তুমি জানো না স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়? তোমাকে কি সেটা শিখাতে হবে? তখন এই কথা শুনে ভূমিকা বলে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো বাবিন। এভাবে এভাবে তুমি আমার সঙ্গে কথা বলতে পারো না। আমি তোমার ওয়াইফ, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলে কি প্রমাণ করতে চাইছো যে তোমার আর আমার মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং নেই? তুমি তুমি কিন্তু একদম তোমার বাবার মতো হয়ে যাচ্ছ। তোমার মধ্যে আমি কর্ণ চ্যাটার্জির ছায়া দেখতে পাচ্ছি, তোমার মধ্যে আমি জিৎ মুখার্জির ছায়া দেখতে পাচ্ছি। এরপরে বাবিল বলতে থাকে, তুমি একদম বাড়াবাড়ি করো না ভূমিকা, আমার কাজ আমাকে করতে দাও। এদিকে দেখা যাবে 2x2 কাছে এসেছে সৌরভ ও অতনু। এরপরে দেখা যাবে 2x2 ড্রিঙ্ক সার্ভ করে আর বলতে থাকে, এখানে হঠাৎ আপনারা? তখনই সৌরভ বলে, পরশুরামকে দেখেছিস? এ কথা শুনে 2x2 অবাক হয়ে যায় আর বলতে থাকে, কই না তো। এরপরে অতনু বলে, স্যার আপনিও না, ও কি করে পরশুরামকে চিনবে বলুন তো। তখন এ কথা শুনে দেখা যাবে 2x2 বলে, অবশ্যই চিনি, ওই স্যারকে অনেক ভালো করে চিনি স্যার, কিন্তু শুট করে হেব্বি হেব্বি শুট করে, ওনার টার্গেট কখনো মিস হয় না। এ কথা শুনে দেখা যাবে সৌরভ বলে, একদম বাড়াবাড়ি করবি না, ওদিকে যা, ওকে নিয়ে আমি প্রশংসা শুনতে আসিনি। এরপরে দেখা যাবে এরপরে বলরাম সেখানে 2x2 কে বলতে থাকে, মুখ খুলিসনি তো? এরপরে 2x2 বলে, না একদম মুখ খুলিনি। এরপরে সেখানে বসে আছে পরশুরামকে দেখিয়ে বলতে থাকে, ওই দেখ তোদের সবার বাপ বসে আছে, তাই বলছি মুখ খুলবি না, একদম মুখ খুললে কিন্তু খারাপ হয়ে যাবে। এরপরে দেখা যাবে গেছোকে দিয়ে সৌরভকে ফোন করায় বলরাম আর বলতে থাকে, ফোন করে ওকে ওকে ভয় দেখা। এরপরে গেছো ফোন করলে তখনই সৌরভ বলে, কে আপনি? এরপরে গেছো বলে, আমি আমি হচ্ছে কুসুমপুরের গেছো। এ কথা শুনে সৌরভ অবাক হয়ে যায় আর বলতে থাকে, তবে আমার কাছে কি চাস? আমার কাছে ফোন করেছিস কেন? তখনই এ কথা শুনে গেছো বলে, আসলে আপনার কাছে একটা কথা বলার ছিল। আমি আপনাকে দেখেছিলাম, আপনি আপনি ওই বাবুকে শুট করেছিলেন, আমি নিজের চোখে দেখেছিলাম, তাই তো আপনাকে ফোন করলাম। এ কথা শুনে দেখা যাবে ভয় পেয়ে যায় সৌরভ বলতে থাকে, কি বলছে এসব? আমাকে দেখেছে মানে? আর এসব এসব কথা তুমি কাউকে বলবে না। তুমি কি চাও? তখনই গেছো বলে, আমার আমার টাকা চাই, প্রচুর টাকা। তখনই সৌরভ বলে, তুমি আমার সঙ্গে মিট করো। এরপরে দেখা যাবে স্নান যাত্রার দিনে অতনুকে সঙ্গে নিয়ে মুখার্জি বাড়িতে আসে সৌরভ। সেখানে এসে পরশুরামকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। তখনই মায়া বলে, বস আমরা কাকে খুঁজতে এসেছি? তখনই সৌরভ বলে, সবটা জানতে পারবে, সময় হলেই সবটা জানতে পারবে মায়া, এখন একদম বাড়াবাড়ি করো না। এরপরেই দেখা যাবে আড়াল থেকে পরশুরাম দেখতে থাকে আর বলতে থাকে, তোর তোর আজকে লাশ পড়ে যাবে। তুই জানি এখানে এসেছিস আমাকে খোঁজার জন্য, কারণ তোকে শীতল সমস্ত কিছু বলে দিয়েছে, তাই তাই তুই এখানে এসেছিস আমাকে মারতে। কিন্তু তোরা ভুলে যাচ্ছিস যে কমন ম্যান পরশুরামের সঙ্গে বুদ্ধিতে পেরে ওঠা অনেক কঠিন, ওর সঙ্গে কিছুতেই পেরে ওঠা যায় না। এরপরেই পরশুরাম বলে, আজকে আজকে তোর বলহরি হরিবল হবে। ঠাকুর আমাকে
ক্ষমা করে দিও।